안녕하세요 여러분। অনেক দিন পর আবারও আপনাদের সাথে দেখা। তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনারা শব্দ গঠন করতে পারেন এবং এগুলো গঠন করার পিছে আপনাদের কিছু সিস্টেম দেখাবো যে আসলে ওদের ক্যাটাগরিগুলো কীরকম হয়ে থাকে সেটা দেখাবো আগে। তো ফার্স্টেই C+V মানে হচ্ছে কনসোনেন্ট এবং ভাওয়েল। তারপর এটা হচ্ছে কনসোনেন্ট ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। তারপর এটা হচ্ছে কনসোনেন্ট প্লাস ভাওয়েল। আবার হচ্ছে যে কনসোনেন্ট প্লাস ভাওয়েল মানে উপরে নিচে। আর এটা হচ্ছে আড়াআড়ি। এটা হচ্ছে পাশাপাশি, মানে এটাকে বলা হয় মূলত কি, এই যে এই কনসোনেন্ট ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। একটা কনসোনেন্ট হবে সাথে ভাওয়েল এবং নিচেও একটা কনসোনেন্ট হবে। তারপরে হচ্ছে আবার তিনটেই লম্বালম্বিভাবেও হয়, কনসোনেন্ট ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। আর একটা হচ্ছে কনসোনেন্টটা এই সাইডে হয়, ভাওয়েল এখানে এবং কনসোনেন্টটা আবার নিচে। তো এরকম অনেকগুলো ক্যাটাগরি আছে, আমি আপনাদের এখন সেগুলো লিখে দেখাবো। আচ্ছা, তো কনসোনেন্ট এবং ভাওয়েল পাশাপাশি কিভাবে হয় দেখাই। যেমন আমি লিখি এই ঘা, ঘা, এই যে এই তো কনসোনেন্ট, এটা হচ্ছে ভাওয়েল, কনসোনেন্ট অ্যান্ড ভাওয়েল। তারপরে লিখলাম সা, ঘা, সা, এই যে কনসোনেন্ট অ্যান্ড ভাওয়েল। তো এটা একটা ক্যাটাগরিতে হয়ে থাকে। যেমন এখন আমি যদি বলি যে, যদি আমি লিখি ঘা সু, ঘাসু, ঘাসু অর্থ হচ্ছে সিঙ্গার। আচ্ছা, তো এই তো পাশাপাশি, আবার এটা হচ্ছে উপর নিচে। তো এরকম অনেক ক্যাটাগরিতে আমি দেখাবো। আসলে এগুলো দেখে নার্ভাস হওয়ার কিছুই নেই, কারণ এগুলো দেখতে কঠিন লাগলো, আসলে এগুলো অনেক সোজা, এগুলো জাস্ট বোঝার ব্যাপার আর কি। আচ্ছা, এরপরটা হচ্ছে কনসোনেন্ট ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। এটা কিভাবে হয়? এটা হচ্ছে যেমন ঘা, আর হচ্ছে এই যে ম, যেটা আমরা শিখেছিলাম ঘাম। এবার একটা লিখি, এই যে ঘা, ও, এই যে ম। আমি আসলে বাংলাতে বলছি আপনাদের বোঝার সুবিধার্থে, এটার উচ্চারণটা আসলে ওভাবে বলছি না, যাতে আপনারা বুঝতে পারেন যে আমি এটা বাংলাতে কি হয়। তো এই তো ঘ, এটা উ বসিয়ে দিলাম এবং ম। তো এই যে কনসোনেন্ট, ভাওয়েল, আর এটা হচ্ছে কনসোনেন্ট। তো এটার উচ্চারণটা এখন কি হবে বলুন তো? খুম, খুম, খাম, খুম। তারপরে আরেকটা হচ্ছে এই তো ঘ। তো আমরা ওই যে ডাবল কনসোনেন্ট শিখেছিলাম না, এই যে, তো এটা আমরা লিখব খোয়াম। তো ওয়া কোনটা বলেন তো? এটা, এইটা, এটা হচ্ছে ওয়া। তো এই ওয়াটা আমরা এখানে বসিয়ে দিব ঠিক এইভাবে, এই তো এই। আর খোয়া, আর কি ম, মোটা, এই তো খোয়াম, খোয়াম হয়ে গেল। সো এটা হচ্ছে কনসোনেন্ট, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। এটা আপনাদের লেখার ক্ষেত্রে যে সব সময় এইভাবে দেখে দেখে লিখতে হবে তা না, এটা আসলে আপনাদেরকে জাস্ট একটা নিয়মটা দেখানো যে এটা কত প্রকারে হয়ে থাকে, তাই ভয় পাওয়ার কিছু নেই। এরপর কনসোনেন্ট প্লাস ভাওয়েল, ঘা, মা, না, বুঝেই গিয়েছেন, এটা একদম সুবিধা, সহজ। তারপর উপরের নিচে কিভাবে হয়, যেমন আমি যদি লিখি এই যে স, তারপরে উ দিলাম, হ্যাঁ, সু, সু। তারপরে এখন যদি আমি এর সাথে, হ্যাঁ, তাহলে কী হয়ে গেলো? নু, অথবা খা। এরকম উপর নিচেও হয়, পাশাপাশিও হয়, এটা ব্যাপার না, এটা শব্দ আকারে হয়ে যাবে। তারপরে আবার হচ্ছে এটা আড়াআড়ি। আড়াআড়ি কীভাবে হয়? আড়াআড়ি হচ্ছে এই তো, এটা হচ্ছে খোয়া,
খোয়া। এবার এখানে এতো আগে কনসোনেন্ট লিখলাম, তারপরে দিব এই ভাওয়েল। তাহলে এটা কী হয়ে গেল? সুই। এটা হয়ে গেল ঘোয়া। এবার আমরা দেখব এটা। আচ্ছা, এবার আমরা তাহলে মেইন পার্টে আসি, যেটা কিনা আমি বেশিরভাগ শব্দ মেকিংই দেখি এই নিয়ম আকারেই করা হয়। আরেকটা হচ্ছে যে এই নিয়ম অনুযায়ী করা হয়। আসলে সবগুলোই ব্যবহার হয়, বাট এগুলো আমি মানে আজ আমি যত মাস ধরে শিখছি আমি দেখছি যে এইগুলো বেশি ব্যবহার হচ্ছে। আচ্ছা, তো কনসোনেন্ট, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট কীভাবে হয়? এখন আমি যদি লিখি ফাম, ফাম, ভাম মানে হচ্ছে রাত। তো ভাম, এই যে কনসোনেন্ট, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট, তো আপনারা বুঝেই গিয়েছেন আসলে এটা মানে আহামরি এত কিছুই না। তারপরে লিখি রম। তা এবার এইভাবে কিভাবে হয়? তো ঘ, উ দিলাম, ম দিলাম, খুম, খুম। এটা হচ্ছে উপরে নিচে, এই যে কনসোনেন্ট, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট, কনসোনেন্ট, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। আপনাদের মনে আছে তো? এই যে কনসোনেন্ট কিন্তু এগুলো, ভাওয়েল কিন্তু এগুলো, যেগুলো দিয়ে আমরা মূলত উচ্চারণগুলো করি। যেমন এই যে এটার কারণেই কিন্তু আমরা বুঝে গিয়েছি যে এটা উ উচ্চারণ হবে নাকি আ উচ্চারণ হবে। ঘুম, খুম। তারপরে আবার আমরা চাইলে একটা কি লিখতে পারি, এটা লিখি এটা হচ্ছে নুন, নুন। এটা মানে হচ্ছে চোখ, নুন। আচ্ছা, আমি আরেকটা কথা আপনাদের বলতে চাচ্ছি যে আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আমার উচ্চারণটা এখনও এরকম ওদের মতো না। ওদের মতো না হওয়াটাই আসলে স্বাভাবিক, কেননা আমি নিজেও বাঙালি, সো আমিও শিখছি এখনও। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড অবভিয়াসলি এত তাড়াতাড়ি তো আর আমি ওদের মতো এত কারেক্টলি বলতে পারবো না। বাট আপনাদেরকে এগুলো বলার মানে হচ্ছে যে আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে বাংলাতে একটু ভালো করে বুঝিয়ে বলি যে জিনিসগুলো আসলে কিভাবে করা যায়, যেভাবে না আমি শিখেছি, তাই আর কি। তো আশা করি আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন। আচ্ছা, তাহলে আবার এটা দেখি, কনসোনেন্ট, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট এটা হয়। আচ্ছা, আমরা এটা শিখেছিলাম না, এই যে হা, এই যে এটা, তো এটা ছাড়া এটা উচ্চারণ কিন্তু হ। হ্যাঁ, বাংলাতে বলছি, এটা কিন্তু হ উচ্চারণটা। আর আকার দিলে হা, বা এটার সাথে যেই ভাওয়ালই বসাবো সেটা সেই উচ্চারণই হবে। এখন এটার সাথে যদি আমি এটা দিই, তাহলে কি হয়ে গেল? ওয়া, ওয়া ভাওয়েলটি দিয়েছি, তাহলে কি হয়ে গেল? হোয়া, হোয়া, হোয়া। এটা দিয়ে আমি একটা শব্দই লিখে ফেলি, হোয়া, ই, যা, আর এ তো আরেকটা কনসোনেন্ট। এটার উচ্চারণ হয়ে যাবে অনুস্বারের মতো, এটা হোয়া জাং, জাং। এটা নিচে থাকলে এটা তখন অনুস্বারের মতো উচ্চারণ হবে। এখন এটা নিয়ে আমি আপনাদেরকে বাকিগুলো এক্সপ্লেন করব। আচ্ছা, তাহলে এখন আপনাদেরকে আমি বলি, এখানে আপনারা যেমনটি দেখছেন ই, যে ইগুলো যদি লাস্ট কনসোনেন্টে থাকে তাহলে সেটা হয়ে যাবে খ উচ্চারণ, খ বা খ, খ যেটাকে বলা হয় খ, খ। এটা যদি লাস্ট কনসোনেন্টে থাকে, যেমনটি না আপনাদের এখানে দেখিয়েছি, এই যে লাস্ট কনসোনেন্ট, এখানে একটা লাস্ট কনসোনেন্ট, এই যে লাস্ট কনসোনেন্ট, এই যে লাস্ট কনসোনেন্ট, যদি এরকম জায়গাতে এইগুলো থাকে তাহলে সেটার উচ্চারণ হয়ে যাবে খ এর মতো, যেটাকে বলা হয় খ। একটু জোরে বলতে হবে খ। আর হচ্ছে ই কনসোনেন্টগুলো যেগুলো লাস্টে থাকলে, লাস্ট কনসোনেন্টে থাকলে থ এর মতো উচ্চারণ হয়ে যায়, ছ, ছ। এটার উচ্চারণ কিন্তু একদম পুরোপুরি থ এর মতো না, এটা ঠি উচ্চারণ করে, ঠি। যেমন আমি বলি, যেমন আমি যদি এখানে লিখি
আচ্ছা, এটা কি? এটা তো আপনারা বুঝেই গিয়েছেন যে এখানে এই যে ভাওয়েল যেটা ছিল যেটাকে বলে উ, আর এটা হচ্ছে ই। আচ্ছা, তো এটা বসিয়েছি আমরা এই যে এখানে। তাহলে এটা যদি এটা আর এটা আমরা শিখেছি এটা হচ্ছে কি জ। হ্যাঁ, তো এটা নেজ এরকম হওয়ার কথা ছিল না, হবে না। কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু এই দেওয়াই আছে যে লাস্টে যদি থাকে, লাস্ট কনসোনেন্টে যদি থাকে তাহলে হচ্ছে সেটার উচ্চারণ ঠ হয়ে যায়, ঠ। তো এটা হয়ে যাবে নিথ গে, নিথ গে, নিথ গে, নিথ গে। এটা মানে হচ্ছে লেট বা দেরি করা। নিথকে, নিথকে। ঠিক সেরকম এইভাবে যদি লাস্ট কনসোনেন্টে যদি এরকম কোনোটা থাকে তাহলে সেটা হয়ে যাবে ঠ উচ্চারণ, ঠ। এবার আসি আরেকটা মেইন পার্টে। তো আমরা যেমনটা না শিখেছি এই যে বাংলা অঙ্ক, তো এই যে আমরা এনজি এর মতো একটা উচ্চারণ করছি একটা উচ্চারণ যে করছি বাংলা, হ্যাঁ, এই যে অনুসারের যে উচ্চারণটা আমরা করছি এটা কিন্তু কোরিয়ানেও একটা আছে, সেটা কিভাবে আমি বলি। তো আমরা মূলত জানি যে এই যে মানে এইটার কনসোনেন্টে কিন্তু নিজস্ব কোনো উচ্চারণ নেই, কিন্তু এটা যখন লাস্ট কনসোনেন্টে থাকে তখন সেটার উচ্চারণ অনুসারের মতো হয়ে যায়, এই বাংলা অনুসারের মতো হয়ে যায়, এটার মতো হয়ে যায়। এখন আমি এটা দিয়ে একটা শব্দ লিখি, যেমন ধরেন একটা ইজি শব্দ লিখি, যেমন সারাং। হ্যাঁ, এটা আপনারা জানেন সারাং অর্থ কী। সা রা সারাং। এটা যখন নিচে চলে এসেছে তখন সেটা উচ্চারণ হয়ে গেল এনজি এর মতো, অর্থাৎ অনুসারের মতো, সারাং, সারাং। তারপরে আরেকটা উদাহরণ আমি দিই, সেটা হচ্ছে তারপরে আরেকটা লিখি খিয়ং চি, খিয়ংজি। খিয়ংজি অর্থ ভিউ, খিয়ংজি। এই যে এটা যখন লাস্টে চলে এসেছে তখন সেটার উচ্চারণ হয়ে গিয়েছে অনুসারের মতো, খিয়ংজি, খিয়ংজি। এটা অর্থ হচ্ছে ভিউ। তাহলে আশা করছি আপনারা বুঝেই গিয়েছেন যে এটা কীভাবে হবে। এগুলো যদি লাস্ট কনসোনেন্টে থাকে তাহলে সেটার উচ্চারণ থয়ের মতো হয়ে যাবে, মানে ছি ছি। আর এইগুলো যদি থাকে তাহলে খ উচ্চারণ হয়ে যাবে। লাস্টলি আমি আপনাদের বুঝিয়ে বলি, যেমন এখানে তো কোনো লাস্ট কনসোনেন্ট নেই, ঠিক আছে। এটাতে আছে ঘাসু, আর এই যে এখানে এই যে লাস্ট কনসোনেন্টগুলো এখানে যদি আমরা ওগুলো বসিয়ে দিই তাহলে যদি দেখা যাচ্ছে যে এখানে লিখেছি এই কনসোনেন্টগুলো যদি থাকে তাহলে এটা উচ্চারণ খ উচ্চারণ হবে, আর যদি এগুলো থাকে তাহলে সেটা ছ উচ্চারণ হবে। আপনারা প্লিজ এগুলো ভালো করে শিখে নেবেন, তাহলে এটা প্র্যাকটিসের বিষয়। এটা কিন্তু প্রথম আমারও অনেক কঠিন লেগেছিল, বাট এখন আমার জন্য আসলে এটা কোনো ব্যাপারই না। তো হ্যাঁ, আশা করছি বুঝতে পেরেছেন। তো আজকে আসলে আমি মূলত আপনাদের ক্যাটাগরিটা বোঝানোর জন্যই এই ক্লাসটা করেছি, এই কারণে আসলে এই ভিডিওটা বানানো। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যে ভালো করে এবার সবগুলো অ্যাপ্লাই করে আমরা শব্দ মেকিং শিখব। আর এখানে জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে শব্দ গঠন করার ক্যাটাগরিগুলো হয়ে থাকে। তাহলে আজকে এতটুকুই থাকলো, এবং নেক্সট ভিডিওতে আমরা শব্দ গঠন তো শিখবই, সাথে আমরা নতুন অনেক শব্দ শিখব, যেগুলো অর্থসহ আমরা শিখব। তো এইভাবে আমাদের অনেক প্র্যাকটিস হয়ে যাবে যে কোনটার কী অর্থ আর কোনটা কিভাবে কি লিখতে হয় বা কিভাবে শব্দ গঠন করতে হয়। তো আশা করি আপনারা বুঝে গিয়েছেন আমার গত ভিডিওতে আমি যে শব্দ মেকিং দেখিয়েছি সেটা, এবং আজকের এগুলো দেখে আপনাদের হয়তো অনেকটাই ধারণা হয়ে গিয়েছে যে কিভাবে আপনারা কিভাবে আপনারা শব্দ গঠন করতে পারেন। তাহলে সামনের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে।